প্রিয় দর্শক শ্রোতা এবং আমার বিশ্বব্যাপী যে সমস্ত বন্ধুরা আসেন, একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, প্রথমে বলে রাখি, আজকে এপ্রিলের 9 তারিখ, 3 বছর আগে ঠিক এই দিনে আমার সহধর্মিণী আমার এবং আমার পরিবারের সবার কাছ থেকে চিরতরে বিদায় গ্রহণ করেন। তিনি আজ পরলোকবাসী। বাড়িতে তার সামান্য খুব অল্প পরিধির মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করেছি। তো আজকের ভিডিওটা খুব বড় করব না, ছোট্ট একটু ভিডিও করব এবং 2-4 কথা বলে শুধু এ বিষয়ে কন্টিনিউশনটা আপনাদের সঙ্গে বজায় রাখছি। দুটি বিষয়ের উপর খুব অল্প স্বল্প আলোকপাত করব। প্রথম বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক বিষয়। বন্ধুগণ, আপনারা জানেন, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল এবং আমেরিকার যে বিধ্বংসী যুদ্ধ চলছিল, প্রায় 1 মাসের বেশি সময় ধরে ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা এই দুই শক্তি যে আক্রমণ করে, তাতে ইরান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ইরানের বড় বড় সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়। তবুও ইরান টিকে ছিল। আমেরিকা চেয়েছিল তাদের পরমাণু শক্তি কেন্দ্রকে ধ্বংস করতে। তাদের কাছে ইউরেনিয়াম রয়েছে, যেটাকে 60% মতো তারা পিউরিফাইড করেছে। সেই ইউরেনিয়াম হস্তগত করতে কিন্তু আমেরিকা সেটা করতে পারেনি। আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে, কারণ আমেরিকার কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে তাদের যে বড় বড় সামরিক ঘাঁটি রয়েছে, ইরান অনবরত সেখানে মিসাইল আক্রমণ করেছে। কাজে আমেরিকা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সমস্ত নাম করা যে সমস্ত অজেয় বিমান ছিল, সেগুলো অনেক ধ্বংস হয়েছে ইরানের মিসাইলে। কাজে এ ক্ষতি তাদের দেশবাসীর কাছে এই যুদ্ধকে অপ্রাসঙ্গিক করে তুলেছিল। এবং আমেরিকার মধ্যে মিস্টার ট্রাম্পের, আমেরিকার মাইটি প্রেসিডেন্ট, পাগল প্রেসিডেন্টের বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছিল এবং খুব র্যাপিডলি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস হচ্ছিল। এই সব কিছু বিবেচনা করে গত পরশুদিন পাকিস্তানকে আমেরিকা নিয়োগ করে, কীভাবে নিয়োগ করে, দালাল হিসাবে। কারণ এই প্রস্তাবটা প্রথম দিকে ইন্ডিয়ার কাছে আসছিল। ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আমরা কারো দালালি করি না, কোনো মধ্যস্থতা আমাদের দরকার নেই, আমরা আমাদের মতো থাকি। কিন্তু পাকিস্তান কৃতিত্ব দেখানোর জন্য এটাকে লুফে নেয় এবং ইরানকে যেভাবেই হোক না কেন রাজি করায় যে যুদ্ধবিরতি করতে হবে। ইরান 10টি শর্ত দেয়। সেই শর্তগুলো অ্যাকচুয়ালি খুব কঠিন কঠিন শর্ত রয়েছে। যে প্রথমে আছে যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। তারপর যে জলপথ অবরুদ্ধ করে রেখেছে ইরান, যে পথ দিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলে, সেই পথ খুলবে, নতুবা খুলবে না। তারপর তার পরমাণু কার্যক্রমের উপর কোনো হামলা করতে পারে না আমেরিকা। হরমুজ প্রণালী ইরানের হাতে থাকবে এবং সেখান থেকে যত জাহাজ আসবে তাদেরকে খাজনা দিতে হবে ইরানকে, লক্ষ লক্ষ টাকা। এই সমস্ত অনেকগুলো শর্ত, 10টা শর্ত দেওয়া আছে। যাই হোক, পাকিস্তান ইরানকে যেভাবে হোক একটু রাজি করায় এবং পাকিস্তান বলে যে আমি আমেরিকাকে এই শর্তগুলো মেনে নেওয়ার জন্য বলবো। ট্রাম্পের সঙ্গে কথা বলে ট্রাম্প একতরফাভাবে সঙ্গে সঙ্গে যুদ্ধ বিরতি ঘোষণা করে, বলে ইরানের সঙ্গে আমাদের একটা রফা হয়েছে, আমরা যুদ্ধে জয়ী হয়েছি। ইরান বলছে আমরা জয়ী হয়েছি, আমেরিকা লেজ গুটিয়ে নিয়েছে। আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি তো একবারই সবসময় কথা বলেন যে যুদ্ধে আমেরিকা জিতে গেছে,
এখন ইরান চাচ্ছে যুদ্ধবিরতি আমরা মেনে নিলাম 2 সপ্তাহের জন্য। তো যাই হোক, যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু কাল গত রাত থেকে আবার ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করেছে। ইরানও পাল্টা হামলা শুরু করেছে এবং বলেছে যে আমরা এবার আমেরিকার যে ঘাঁটিগুলো সৌদি আরব, আরব আমিরাত, কাতার, জর্ডানে, কুয়েতে রয়েছে সেগুলোর উপর হামলা চালাবো, কারণ চুক্তি ভঙ্গ করেছে। যাই হোক, চুক্তি ভঙ্গই হয়ে গেছে এবং আবার যুদ্ধ পুনরায় শুরু হয়েছে এবং ইতিমধ্যে ট্রাম্প সাহেব বিশাল এক হুমকি দিয়েছে যে এবার ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। তো দেখা যাক আমেরিকা কি করতে পারে। ইরানে ক্ষতিগ্রস্ত হবে, যা হয়ে গেছে, ইরানের যেটা ধ্বংস হওয়ার হয়ে গেছে, কিন্তু ইরান তো দম্বার পাত্র নয়। প্রচুর পরিমাণে মিসাইল ইরানের কাছে রয়েছে এবং চায়না এবং রাশিয়া ভিতর থেকে ইরানকে সহযোগিতা করছে অস্ত্রপাতি দিয়ে। যে অস্ত্র তাদের কাছে রয়েছে, তাদের কাছে 2000, 2500, 3000 মাইল রেঞ্জের মিসাইল রয়ে গেছে। আর ইতিমধ্যে ইরানকে সমর্থন দিয়েছে আর এক পাগল আছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম। সে ইরানের পাশে দাঁড়িয়ে বলেছে যে আমেরিকা যদি বাড়াবাড়ি করে তাহলে খোদ আমেরিকাতে আমি পরমাণু অস্ত্র মারব। তাহলে সক্কা কী অবস্থা দাঁড়ায় এখন দেখা যাক। তো বন্ধুগণ, যুদ্ধকে থামানো গেল না। এই যুদ্ধ যদি বিশ্বযুদ্ধে পরিণত হয় তাহলে আমরা অবাক হব না। তবে বিশ্বযুদ্ধ পরিণত হবে না। হ্যাঁ, মিডল ইস্টটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়াই, তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়াই এই আমেরিকা এবং ইসরায়েলের মুখ্য উদ্দেশ্য। আমেরিকা যাতে সবাই ওখানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে রাজা বলে মেনে নেয় এবং ইসরায়েলকে সবচেয়ে শক্তিশালী দেশ তাদের দাদা হিসাবে মেনে নেয়, দাদাগিরি করতে দেয় সমস্ত মুসলিম দেশগুলির উপর। এইটা করতে পারলেই, এই শক্তিটা মিডল ইস্টে মুসলিম দেশগুলো কমিয়ে দিতে পারলেই ইসরায়েল এবং আমেরিকার আশা পূরণ হবে। আর আমেরিকা যদি ইউরেনিয়ামটা যেটা রয়েছে ইরানের হাতে ওইটা হস্তগত করতে পারে তাহলে তার যুদ্ধের খরচা ওই এক জায়গার থেকে উঠে যাবে। এই আশা তারা করছে, এটা আমরা বলছি না। তো যাই হোক, এই পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম ইসরায়েল এবং ইরান ও আমেরিকার যুদ্ধ সম্পর্কে, যুদ্ধবিরতি এবং সেই যুদ্ধবিরতি ভঙ্গ করা সম্পর্কে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। পরবর্তী যে অগ্রগতি হয় বিষয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো। এবার ফিরে আসি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে। 2-3 দিন ধরে আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সাহেব ও হুমায়ুন কবির, তারা দুজনে ভারতে যাচ্ছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে মিটিং হবে কি নিয়ে? গঙ্গার জল, তিস্তার জল, তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি, এটা নিয়ে। তারপর শেখ হাসিনার আমলে যে পথ দিয়ে ভারতের যে বন্দরগুলো ব্যবহার করে বিদেশে গার্মেন্টস পাঠাতো বাংলাদেশ, সেই পথগুলোর উপর যে রেস্ট্রিকশন হয়েছিল সেটা তুলে দেওয়ার জন্য ইন্ডিয়ার কাছে দাবিগুলো 2টো মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশ করেছে। আরও বলেছে যে আমাদের তেল দিতে হবে। তো জয়শঙ্কর তো খুব চালাক লোক, সারা বিশ্বব্যাপী যতগুলো ডিপ্লোমেট আছে তার মধ্যে অত্যন্ত নাম করা একজন ডিপ্লোমেট হচ্ছে ডক্টর জয়শঙ্কর। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ডোভাল, যাকে বলা হয় ইন্ডিয়ার ভারতের জেমস বন্ড, তার সঙ্গে মিটিং হয়েছে। যাই হোক, এই মিটিংগুলো বিষয়ে বলা হচ্ছে যে আজকে যেটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী অফ ইন্ডিয়া, যে আমরা তো বাংলাদেশের সঙ্গে মিটিং করার জন্য কোনো প্রস্তাব দেইনি। এই প্রস্তাবটা বাংলাদেশের পক্ষ থেকে এসেছিল। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, পররাষ্ট্র উপদেষ্টা এসছেন, আমরা তাদের সঙ্গে কথাবার্তা বসেছি এবং আতিথেয়তা করেছি মাত্র। এটা কোনো সরকারি বৈঠক নয়। অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এবং গণমাধ্যমগুলো এটাকে সরকারি মিটিং বলে প্রচার করেছে। 2 দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
সরকারি মিটিং হয়ে যাচ্ছে বলেই আমরা কদিন শুনতে পাচ্ছি। কিন্তু আজকে আমি একটা সূত্র থেকে যেটা জানতে পারলাম, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এটা নেহাতি একটা আত্মীয়তা প্রদর্শন করেছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে বলেছিল তারা একটু বসবে, আলাপ করবে, তাদের কথা আমরা শুনেছি। আর যেটা হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে তো যে সমস্ত দাবি দেওয়া করা হয়েছে এটা নিয়ে আলাপ আলোচনা কয়েকদিন সোশ্যাল মিডিয়া চলছে, পত্রপত্রিকা আমরা জেনেছি। এখন এই সমস্ত দাবি দেওয়া সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত ডোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা কি বলছেন এই বিষয়ে জাতি কিন্তু জানতে চায়, সবাই একটু ইন্টারেস্টেড যে ভারতের কাছ থেকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কী আদায় করতে পারলেন। তো তাদের সূত্র মতো, ভারতের সূত্র মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি যতটুকু জানতে পারছি সেটুকু আপনাদেরকে সামনে তুলে ধরছি। এটা হচ্ছে ভারতীয় সূত্র বলছে, প্রথমে তো বললাম যে সরকারি কোনো মিটিং ছিল না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব রহমান তিনি মরিশাসে যাবেন একটা আন্তর্জাতিক সামিটে যোগদান করতে, সমুদ্র সামিট, আন্তর্জাতিক সমুদ্র সামিটে। সেখানে জয়শঙ্করও যাবেন। তো যাওয়ার পথে ভারতে 2 দিনে হল্ট করে একটু আলাপ আলোচনা করে এলেন দাবি দেওয়া সম্পর্কে। ভারত বলছে যে তারা একটু আতিথেয়তা করেছেন তাদের সঙ্গে। আর পরিষ্কারভাবে এটা ভারতের সংবাদ মাধ্যম বলছে যে তিস্তা এবং পদ্মার পানি চুক্তি নিয়ে এখন বলে আলাপ হবে না, কারণ এর সঙ্গে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ জড়িত। পশ্চিমবঙ্গের কদিনের মধ্যে নির্বাচন, এখন এই সম্পর্কে কোনো মিটিং করা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কাজে এটা এখানেই আলাপেই ওঠে নেই, এখানেই শেষ হয়ে গেছে। দ্বিতীয় কথা, তেল, জল, কাপড়ের ব্যবসা আর যে সমস্ত বাণিজ্য মন্ত্রীর সঙ্গে নয় কথাবার্তা হয়েছে, বাণিজ্য টাণিজ্য যা আছে, ভারত বাণিজ্য করতে আগ্রহী। তারা বলছে হ্যাঁ আমরা আমাদের প্রতিবেশীর তেল দেই, বাংলাদেশকে দিব। আর ব্যবসা বাণিজ্য, পাসপোর্ট, ভিসা এগুলো ধীরে ধীরে আলাপ আলোচনা হবে। তবে আমাদের যে একটা শর্ত ছিল সেটা কি, তো সে শর্তটা, ভারতের শর্তটা নাকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিল, বা আগেও যে আলোচনা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তখন থেকে নাকি ছিল। আর একটা কথা, বাংলাদেশ নাকি আবার খুব কড়াভাবে শেখ হাসিনা এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জনাব কামালকে ফেরত চেয়েছেন খবর আকার, যে প্রত্যাবদ্ধ চুক্তির আওতায় তাদেরকে ফেরত দেওয়া হোক। সেটা ভারত সূত্র বলছে যে আমরা এটা আন্ডার কনসিডারেশন চিন্তা করছি। তার মানে এটা নেগলিজেন্সি আর কি, নেগলেক্ট করা হয়েছে পুরোপুরি। মানে সামনাসামনি হা বলা হয় না, নাও বলা হয় না, তার মানে এটা তারা ওই টেবিলের মধ্যে রেখে দিয়েছে, কোনো সিদ্ধান্ত নেই এ সম্পর্কে। তো যে কথায় আসছিলাম সেই শর্তের কথা, সেখানে ভারতীয় সূত্র বলছে যে আমাদের যে শর্ত ছিল, কিন্তু সে শর্ত তো ভঙ্গ করা হলো। আমরা তো চেয়েছিলাম আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, শেখ হাসিনার যে সমস্ত কেস টেস্ট রয়েছে সেগুলো তুলে নেওয়া হোক, এবং তার যে ট্রাইব্যুনাল সেই সমস্ত অর্ডার বাতিল করে হোক, আমরা শেখ হাসিনাকে সে দেশে পাঠিয়ে দেবো, তার নিরাপত্তার বিধান হয়েছে এটা জানতে পারলেই। তো এখন তো দেখছি যে আইনটা পার্লামেন্টে পাশ করে নেওয়া হলো, আমাদের সঙ্গে সেই শর্তটা তো রাখেনি বাংলাদেশ। এটা নাকি শোনানো হয়েছে এখান থেকে। যাই হোক, সত্যি কি মিথ্যা জানি না, তবে এ সম্পর্কে কোনো সাংবাদিক সম্মেলন হয় নাই। কিন্তু বিভিন্ন সূত্রে কোনো নাম করা সাংবাদিক যেটা জানতে পেরেছেন সেটা তারা প্রকাশ করেছেন, সেইটা গণমাধ্যমে বা পত্রিকার মাধ্যমে জানতে পেরে আমি আপনাদের কাছে উপস্থাপিত করলাম। তাতে মনে হয় না যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে বাংলাদেশ যে পর্যন্ত না একটা ভারতের মন মতো সিদ্ধান্ত গ্রহণ করে, সে পর্যন্ত কিন্তু ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলে যে সম্পর্কটা নষ্ট হয়েছিল সেটা পুনর্গঠিত হওয়ার এবং সেখানে জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে বলে আমার অন্তত মনে হয় না। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আপনাদের সবারই মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।